ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে জিকের উপর প্র্যাকটিস সেট দিয়ে থাকি। এর আগে আমরা 27টি প্র্যাকটিস সেট দিয়েছি। আজকে আমরা এখানে 28 নম্বর প্র্যাকটিস সেটে আলোচনা করব। পরীক্ষাতে যেমন 25টি প্রশ্ন তোমাদের আসে, একই রকম 25টি প্রশ্ন আমরা এখানে আলোচনা করি। প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কতগুলো করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো আজকের প্রশ্নগুলো কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন, মন্ত্রী পরিষদের সদস্য কে ছিলেন? মন্ত্রী পরিষদ বলতে যে ক্যাবিনেট মিশন 1946 সালে এসেছিল, ওয়াভেল পরিকল্পনা 1945, তারপরে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন এসেছিল, সেখানে মন্ত্রী পরিষদের সদস্য কারা ছিলেন? মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন প্যাথিক লরেন্স, এভি আলেকজান্ডার এবং ক্রিপস। এই তিনজনই ছিলেন। তাহলে অপশন ডি উপরে সকলে হয়ে যাবে সঠিক উত্তর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং ভারত ছাড়ো আন্দোলনের পর 1942 ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় যে ভারত ছেড়ে চলে যাবে। সেই রকমভাবে পরপর তারা ক্রিপস মিশন ভারতে পাঠায় এবং পরবর্তীকালে ওয়াভেল পরিকল্পনা আসে। সেই সমস্ত মিশনগুলো এবং পরিকল্পনাগুলো ভেস্তে যায় এবং পরবর্তীকালে ক্যাবিনেট মিশন আসে 1946 সালে। পরবর্তীকালে ইংল্যান্ডেও প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে যায়। চার্চিল থেকে প্রধানমন্ত্রী হয়ে যান লেবার পার্টির ক্লিভেন অ্যাটলি, এবং তিনি ক্ষমতায় আসার পূর্বে সেখানে কথা দিয়েছিলেন যে তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে ভারতবর্ষে স্বাধীনতা প্রদান করা হবে। ঠিক সেই কথা মতো ক্লিভেন অ্যাটলি ভারতবর্ষে স্যার প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডারকে পাঠান, এবং পরবর্তীকালে তোমরা জানো 15 আগস্ট 1947 ভারতবর্ষ স্বাধীন হয়ে যায়। 2 নম্বর, ভারতীয় সংবিধান কার দ্বারা রচিত হয়? ভারতীয় সংবিধান রচিত হয় গণপরিষদ দ্বারা। ভারতের সংবিধান রচিত হয়েছিল এবং এই গণপরিষদের প্রধান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। প্রথম স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। এর আগে সচিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি ছিলেন কিছুদিনের জন্য। ভারতের সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26 জানুয়ারি। এই জন্য এই দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। 3 নম্বর, কলকাতা, বোম্বাই, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? যে সালে মহাবিদ্রোহ হয়েছিল সেই সালেই এই তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। কারণটা ছিল 1854 সালে উডের ডেসপ্যাচ। 4 নম্বর, ব্যোমকেশ বক্সী কোন বিখ্যাত সাহিত্যিকের সৃষ্টি? যেসব বিখ্যাত চরিত্রগুলো ছিল সেগুলো স্রষ্টা কারা ছিলেন সেগুলো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। ব্যোমকেশ বক্সী এই চরিত্রটির স্রষ্টা হচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায়ের ফেলুদা এবং প্রফেসর শঙ্কু বিখ্যাত। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা, প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা, এগুলো আমি তোমাদের এর আগের ক্লাসে বলেছিলাম। 5 নম্বর, কত সালে মরলেমেন্টো সংস্কার আইন পাস হয়? মরলেমেন্টো সংস্কার আইন ভারতবর্ষে পরিচালনা করা একটা আইন। এই আইন পাস হয়েছিল 1909 সালে। এই আইনের প্রধান বৈশিষ্ট্য ছিল এখানে পৃথক নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা করা হয়েছিল এই আইনের মাধ্যমে, যার ফলে ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি হয়ে যায়, কারণ মুসলমানদের জন্য সেখানে পৃথক আসনের ব্যবস্থা করা হয়েছিল। এই জন্য 1909 সালের এই মরলেমেন্টো সংস্কার আইন বিখ্যাত। 1909 সালে মরলেমেন্টো হয়, তোমরা জানো 1919-এ হয় মন্টেগো চেমসফোর্ড। তারপর 1928-এ সাইমন কমিশন আসে আরেকটা নতুন কমিশন গঠন করার জন্য, সেখানে বিরোধিতা হয়েছিল তোমরা জানো। পরবর্তীকালে 1935-এ ভারত শাসন আইন আসে। ঠিক আছে। 6 নম্বর, বীজহীন ফল তৈরিতে কোন হরমোন ব্যবহৃত হয়? বীজহীন ফল তৈরিতে ব্যবহৃত হয় অক্সিন, প্রধানত ব্যবহৃত হয়, এবং অক্সিনের সাথে জিববারেরও ব্যবহার হলে সেই ফলটি ভালো হয়। ইথিলিন ফল পাকতে সাহায্য করে এবং সাইটোকাইনিন কোষ বিভাজনে সাহায্য করে। এগুলো পরীক্ষাতে পড়ে। আর বীজহীন ফল উৎপাদন এই পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। এই সমস্তগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। ঠিক আছে। কোন ঘটনা তদন্তের জন্য হান্টার কমিশন নিযুক্ত হয়েছিল? হান্টার কমিশন একটা নিযুক্ত হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে তদন্ত করার জন্য। আরেকটা হান্টার কমিশন আছে, সেটা হচ্ছে শিক্ষা কমিশন, যেটা 1882 সালে এই শিক্ষা কমিশনটা এসেছিল। এটা হচ্ছে ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে এই হান্টার কমিশন। ঠিক আছে, এগুলো মনে রাখবে। 8 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের 3 জন মহিলা সভাপতি হয়েছিলেন। এনাদের মধ্যে প্রথম হচ্ছেন এনি বেসান্ত, 1917। তারপর 1925 সরোজিনী নাইডু, ভারতের নাইটিঙ্গেল বলা হয় যাকে। পরবর্তীকালে 1933 সালে নেলি সেনগুপ্ত ভারতের জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হন। যদি জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি বলা হয় তাহলে হবে সরোজিনী নাইডু, আর যদি শুধু মহিলা সভাপতি বলা হয় তাহলে সেটা হবে অ্যানি বেসান্ত। এটা মনে রাখবে, এটা গুলিয়ে যায়। 9 নম্বর, 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান অপশন এ 8 বিট। এরপর তোমাদের একটা চার্ট দেওয়া আছে, এখানে দেখো 1 বাইট সমান 8 বিট, 1 কিলোবাইট সমান 1024 বাইট। এই চার্টটা তোমরা দেখে নাও এবং খাতাতে লিখে রাখো, তোমাদের কাজে লাগবে, কারণ এগুলোর থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। 10 নম্বর, শ্বেত কয়লা বলতে কাকে বোঝায়? শ্বেত কয়লা বলতে বোঝায় জলবিদ্যুৎকে শ্বেত কয়লা বলা হয়, এবং এই জলবিদ্যুৎ একটি নবায়নযোগ্য শক্তি উৎস এবং এতে কোনো পরিবেশও দূষিত হয় না। ফ্রান্সের একজন প্রকৌশলী অ্যারিস্টাইড বার্গেস প্রথম এই জলবিদ্যুৎকে সাদা কয়লা হিসেবে উল্লেখ করেছিলেন। কারণটা কি ছিল? কারণ হচ্ছে কয়লার চেয়ে বেশি শক্তি উৎপাদন করতে সক্ষম ছিল। ঠিক আছে।
11 নম্বর 4 o'clock বৃষ্টিপাত কখন হয়? কোথায় হয়, কোন অঞ্চলে হয়? 4 o'clock বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চল বলতে তোমরা এই যে দেখতে পাচ্ছ 0 ডিগ্রি নিরক্ষরেখা, এই অঞ্চলে যেসব এরিয়াগুলো পড়ছে সেই এরিয়াগুলোতে, যেমন এখানে অ্যামাজন পড়ছে, এখানে কঙ্গো বেসিন পড়ছে, সাউথ এশিয়ার কিছু এরিয়াগুলো পড়ছে, এগুলোতে 4 o'clock বৃষ্টিপাত প্রতিদিন দেখা যায়। পরিচালন বৃষ্টিপাত হয়, কেন হয়? কারণ নিরক্ষরেখার উপর সূর্যের শিলম্বভাবে কিরণ দেয় সারাদিন, তার ফলে গরম বাতাস উপরে উঠে শীতল হয়ে মেঘ সৃষ্টি করে এবং বৃষ্টিপাত ঘটায়। কি বৃষ্টিপাত দেখা যায়? পরিচালন বৃষ্টিপাত। ঠিক আছে। 12 নম্বর উত্তর আমেরিকার বিস্তীর্ণ তৃণভূমির নাম কি? উত্তর আমেরিকার বিস্তীর্ণ তৃণভূমির নাম হচ্ছে প্রেরি তৃণভূমি। দক্ষিণ আমেরিকার তৃণভূমি হচ্ছে পম্পাস, আর এর ডাধন সেটা করা আছে, এটা এবার ডাউন্স হবে। ঠিক আছে। ডাউন্স হচ্ছে অস্ট্রেলিয়ার তৃণভূমি, এই যে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ ইংল্যান্ডের ডাউন্স তৃণভূমি। আর স্টেপিস, স্টেপিস তৃণভূমি হচ্ছে এই মধ্য এশিয়া এবং ইউরোপের এই অংশটা। ঠিক আছে, এটা স্টেপিস। তৃণভূমি সম্পর্কে তোমাদের প্রশ্ন আসে, তাই এই তৃণভূমির যতগুলো মোটামুটি তোমাদের আসতে পারে সেগুলো এখন আমি দিয়ে দিয়েছি, তোমরা পারো তো খাতায় লিখে রাখো। ঠিক আছে। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলে মোট 5টি স্তর রয়েছে: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। এদের মধ্যে শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, আর যদি উষ্ণতম স্তর বলা হয় তাহলে সেটি হচ্ছে থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডল থেকে আমরা সাধারণত কি জানি? ট্রোপোস্ফিয়ার যে এরিয়া, আমরা ট্রোপোস্ফিয়ার এরিয়াতেই বাস করি। এখান থেকে এখানে কি হয়, যত উপর দিকে ওঠা যায় তত বাতাস ঠান্ডা হতে থাকে। কিন্তু যখন স্ট্রেটোস্ফিয়ারে ঢুকে যাব তখন উল্টো ঘটনা দেখা যায়, অর্থাৎ বাতাসটা যত উপর দিকে তত গরম হতে থাকে। এই জন্য এই ঘটনাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। স্ট্রেটোস্ফিয়ারে ওজোন গ্যাস থাকে যা আমাদের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়, সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। ট্রোপোস্ফিয়ারে যেসব ঝড় বৃষ্টিপাত হয় ট্রোপোস্ফিয়ারেই হয়। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে। মেরুজ্যোতি দেখা যায় থার্মোস্ফিয়ারে, যেখানে সবচেয়ে বেশি উষ্ণতা। এগুলো মনে রাখবে, পরীক্ষায় মোটামুটি এগুলোতেই, এবং এগুলো ভিভিআই, এগুলো থেকে প্রশ্ন আসেই। 14 নম্বর নিচের কোন রাজশক্তি নৌবলের শ্রেষ্ঠ ছিল? নৌবলের শ্রেষ্ঠ ছিল চোল রাজবংশ। চোল রাজবংশের প্রধান কৃতিত্ব ছিল এটাই, ফলে এরা দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে এরা সাম্রাজ্য স্থাপন করতে পেরেছিল। প্রধান রাজা ছিলেন রাজা ওয়ান এবং রাজেন্দ্র চোল, এবং এদের রাজধানী ছিল তাঞ্জোর, পরে যেটা গঙ্গাইকোন্ডা চোল নামে স্থানান্তরিত হয়েছিল। চোল রাজা বিজয়াচল চোল প্রথম 850 খ্রিস্টাব্দে চোল সাম্রাজ্য স্থাপন করেন। ঠিক আছে। এবং এই সাম্রাজ্যের আরও একটা বিখ্যাত দিক হলো, এই সাম্রাজ্যে প্রচুর পরিমাণে স্থাপত্য এবং ভাস্কর্য, মন্দিরের বিশেষ করে প্রচুর স্থাপত্য ভাস্কর্য এখানে পাওয়া গেছে এই সাম্রাজ্যের। ঠিক আছে। 15 নম্বর অপ্সরা কি? অপ্সরা হচ্ছে ভারতের প্রথম নিউক্লিয় চুল্লি, সেটার নাম হচ্ছে অপ্সরা। এটি 1956 সালে অগস্ট মাসে ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রে চালু করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এর নাম করেছিলেন অপ্সরা। তাহলে সঠিক উত্তর এটা হয়ে যাবে অপশন এ, নিউক্লিয় চুল্লি। 16 নম্বর রান্নার গ্যাস সিলিন্ডার থেকে কি নির্গত হয়? রান্নার গ্যাস সিলিন্ডার, যেটাকে এলপিজি বলা হয়, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এখানে মুখ্য উপাদান হচ্ছে প্রোপেন এবং বিউটেন। এটা পরীক্ষাতে আসে, এর আগে আমি বারবার বলেছি। কিন্তু গ্যাসটা কীভাবে নির্গত হয় সেটা বলা আছে। এখানে গ্যাস নির্গত হয় ইফিউশন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ যখন গ্যাস ভরা হয় সিলিন্ডারের মধ্যে তখন গ্যাসটা তরলে পরিণত হয়, চাপ দিয়ে ভরানো হয় ফলে তরলে থাকে, এবং যখন ভালভটা খুলে দেওয়া হয় তখন চাপ উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে আসতে থাকে। এই চাপের চালন প্রক্রিয়াটাকে এটাকে বলা হয় ইফিউশন। ঠিক আছে। 17 নম্বর রেডিও অ্যাক্টিভিটি মাপার যন্ত্রের নাম কি? রেডিও অ্যাক্টিভিটি মাপা হয় জিএম কাউন্টার যন্ত্রের মাধ্যমে, জিএম কাউন্টার বা গেইগার মুলার কাউন্টার। ঠিক আছে। তেজস্ক্রিয়তা প্রথম আবিষ্কার করেন হেনরি বেকারেল, এই জন্য এসআই একক বেকারেল, তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল। 18 নম্বর ভিটামিন ডি কোন জাতীয় খাদ্যে পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায় কড লিভার অয়েল, মাখন, শার্ক লিভার অয়েল, তিনটাতেই পাওয়া যায়, তাহলে অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এছাড়া ডিমের কুসুম, মাশরুম, এগুলোতে ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাওয়া যায়। দুগ্ধজাত খাবারেও ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডির রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, এবং ভিটামিন ডির অভাবে শিশুদের রিকেট এবং বড়দের অস্টিওমেলেসিয়া রোগ হতে পারে। 19 নম্বর মানবদেহে ফ্লেক্সর পেশির উদাহরণ কোনটি? এখানে 4টি অপশন আছে, সঠিক উত্তর হয়ে যাবে বাইসেপস হচ্ছে ফ্লেক্সর পেশির উদাহরণ। ফ্লেক্সর পেশি বলতে যে পেশিগুলোর মাধ্যমে আমরা, যেখানে জয়েন্ট থাকে সেই জয়েন্টগুলো নাড়াচাড়া করতে পারে, সেই পেশিগুলোকে বলা হয় ফ্লেক্সর পেশি, যেমন বাইসেপস একটি ফ্লেক্সর পেশি। ঠিক আছে। এছাড়া কোনোই হাঁটুয়ে বাঁকানো বা যে কোনো জায়গায় বাঁকানো হাড়ে যেখানে জয়েন্ট আছে সেখানে ফ্লেক্সর পেশি দেখা যায়। 20 নম্বর গ্রিন ভিট্রিয়াল কোনটিকে বলা হয়? গ্রিন ভিট্রিয়াল বলা হয় FeSO4 7Hd, এটি একটি সবুজ রঙের স্ফটিকাকার কঠিন পদার্থ। 21 নম্বর নিচের কোন পদার্থটির আপেক্ষিক তাপ সর্বোচ্চ? আপেক্ষিক তাপ সর্বোচ্চ হচ্ছে জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ।
22 নম্বর মুদ্রাস্ফীতির অর্থ কি? মুদ্রাস্ফীতির অর্থ হচ্ছে, বলেছিলাম উৎপাদন কমানো এবং টাকার যোগান বাড়ানো। যদি উৎপাদন কমে যায়, কোনো জিনিসের উৎপাদন কমে যায় এবং টাকা যদি প্রচুর পরিমাণ চলে আসে ব্যাংক থেকে, তাহলে কি হবে, জিনিসটার মূল্য ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি দেখা দেবে। ভারতের গ্লাসগো শহর কাকে বলা হয়? ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে। ভারতের শেফিল্ডও বলা হয় হাওড়াকে, কারণ ইংল্যান্ডের গ্লাসগো শহর একসময় ব্রিটেনের প্রধান শিল্পকেন্দ্র ছিল। একই রকম ভারতও তারা হাওড়াটাকে একটা শিল্প বাণিজ্যের প্রধান কেন্দ্র করে রেখেছিল, এই জন্য এটাকে ভারতের গ্লাসগো বলা হয়। ঠিক আছে। 24 নম্বর, 2026 সালে পুরুষ টি-20 ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কাতে। 25 নম্বর, বর্তমানে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কোন খেলোয়াড়? কিছুদিন আগে মহিলাদের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন মহিলাদের দিব্যা দেশমুখ, কনেরু হাম্পেকে হারিয়েছেন, এর আগে ভিডিওতে আমি বলেছি। আর ছেলেদের ডি গুকেশ বর্তমানে চ্যাম্পিয়ন রয়েছেন, ইনি চীনের ডিং লিরেনকে হারিয়েছেন 2024 সালে। 2025-এর দাবা চ্যাম্পিয়নশিপ এখনো হয়নি। ঠিক আছে, তাহলে আজকে 25টি প্রশ্ন ছিল। 25টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।